আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অতিথি হিসেবে আছেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। ডক্টর মঞ্জুর চৌধুরী, আজকে আমরা এমন একটা সময়ে এসেছি, আমরা সাধারণত এখানে আমাদের জাতীয় রাজনীতি এবং জাতীয় বিভিন্ন ঘটনা প্রবাহ নিয়ে কথা বলি। কিন্তু আজকের সবচেয়ে বড় ঘটনা, এখন আজকে না, গত দুদিন ধরে আমরা দেখছি, সবচেয়ে বড় ঘটনা হলো ইরানের উপর যুক্তরাষ্ট্রের এবং ইসরায়েলের যৌথ আক্রমণ এবং তার প্রতিবাদে অথবা তার জবাব দিতে যে ইরানের পক্ষ থেকে পাল্টা আক্রমণ। এবং ইরানের আক্রমণটা একটু বিচিত্র ধরনের আমার কাছে মনে হয়েছে। সেটা হলো তারা ইসরায়েলের দিকে আক্রমণ করেছে, আবার পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেখানে যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা আছে সেখানেও তারা আক্রমণ করেছে। এবং কোথাও কোথাও যেমন আপনার ইউএইতে সেখানে একটা 5 স্টার হোটেলের প্রতি তারা আক্রমণ করেছে। এবং যুক্তরাষ্ট্রের যারা মুখপাত্র আছেন এই ব্যাপারে তারা অনেক স্বীকারও করেছেন যে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন নাগরিক অথবা আপনার সৈনিক তারা মারাও গেছেন। তো এই সব মিলিয়ে যে পরিস্থিতি, ট্রাম্প নির্বাচনের সময় মানে যিনি যুদ্ধবাজ নন, বরং তিনি শান্তির জন্য লড়াই করছেন সারা দুনিয়াতে, এই ধরনের একটা ইমেজ প্রতিষ্ঠা করার জন্য উনি কিন্তু নির্বাচনের আগে খুব বিশ্লেষণ সঙ্গে লক্ষ্য করলাম উনি দায়িত্ব নেওয়ার পরেই নিজেকে যুদ্ধবাজ হিসাবে দাঁড় করে দিলেন সারা দুনিয়ার সামনে। তো এই সব মিলিয়ে সিচুয়েশনটা এখন আপনি কি দেখছেন, আর এই সময়ে আমাদের কি বা করার আছে, অথবা আমাদের এখানে কি প্রতিক্রিয়া নেতিবাচক আসতে পারে, আপনার অবজারভেশনটা কি? এটা একটা বেশ গুরুতর বিষয় হয়ে দাঁড়াইছে মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে এই যে আক্রমণ। এখানে তো আক্রমণটা শুরু করছে আপনার তারিখ দিয়েই বলা যায় আমেরিকা এবং ইসরায়েল। তাদের আক্রমণের মূল উদ্দেশ্য হচ্ছে যে ইরানের পারমাণবিক যে প্রোগ্রাম আছে সেটাকে বন্ধ করা যেভাবেই হোক। তারা গত জুনে যখন আক্রমণ করছে এই নিউক্লিয়ার ফ্যাসিলিটিদের উপরে, সেখানে বাংকার বাস্টার সব বম্ব মারছে, কিন্তু তারা কিন্তু সেই এনরিচড ইউরেনিয়ামের কোনো ক্ষতি করতে পারে। অ্যানালাইসিসে দেখা গেছে যে ইরানের যে নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে কোনো ক্ষতি হয়নি অ্যাকচুয়ালি। সেই জন্যই কিন্তু এই আক্রমণটা এখন আবার তারা করতেছে। কারণ ধরা হয় যে ইরান মাত্র 1 বছর সময় পেলে তারা কিন্তু তাদের যে ইউরেনিয়ামকে উইপন গ্রেডে, অর্থাৎ এখন তারা 60% এনরিচ করতে পারছে, তারা 90% এনরিচ করে ফেলতে পারবে এবং উইপন তৈরি করতে পারবে, উইপন ডেলিভারি সিস্টেমও তারা তৈরি করতে পারবে। যদি সেটা করে ফেলে তখন কিন্তু আর ইসরায়েলের আর কিছু করার থাকবে না, আমেরিকারও কিছু করার থাকবে না, এই ইরানকে মেনেই নিতে হবে। তখন মিডল ইস্টের যে ডমিনেন্সটা এখন ইসরায়েল, তার নিউক্লিয়ার বম আছে তার প্রায় 80 থেকে 200, এর মাধ্যমে সে তো কন্ট্রোল করে সবকিছু, যে কিছু হলে আমি শেষ পর্যন্ত বাইরে দিতে পারবো, লাস্ট এসে যদি ডিটারেন্স হিসেবে তারা ইউজ করে। কিন্তু এটা একটা বিরাট তাদের উইপন। তখন মিডল ইস্টের কিন্তু দুইটাই দাঁড়াই করে, একদিকে ইসরায়েল আর একদিকে কিন্তু আপনার এই ইরান। এবং এই ইরানকে আক্রমণ করার জন্য আমরা সবসময় ইসরায়েল এবং আমেরিকাকে দোষারোপ করি, কিন্তু মিডল ইস্টের অন্যান্য কান্ট্রিও তো এগুলির সাথে জড়িত আছে, তাদের ঘাঁটি থেকেই তো আক্রমণ হয়, যদিও তারা বলে যে আমরা অ্যালাউ করি না। তো ইরান যেটা করছে যে ইরান এবার কিন্তু আক্রমণ করছে এই শুধু ইসরায়েলকে না, আমেরিকান সেই ঘাঁটিগুলিতে না, তারা কিন্তু সিভিলিয়ান ইনস্টলেশন গুলিতেও আক্রমণ করছে। এই ইউএইতে, কাতারে, আপনার ওমান, সব জায়গায় কিন্তু তারা এবার আক্রমণ করছে। হ্যাঁ, এটা একটা কারণ হিসেবে দেখা যায় যে এইসব জায়গায় আক্রমণ করার ফলে আমেরিকার উপরে ইসরায়েলের উপর প্রচন্ড চাপ হবে যে তুমি যুদ্ধ আর চালায় যেও না, তুমি এটাকে 2-1 সপ্তাহের মধ্যে শেষ করে দাও, 2-1 সপ্তাহের মধ্যে। এটা তুমি 1-1.5 মাস পর্যন্ত লিঙ্গার করো না। 1-1.5 মাস পর্যন্ত লিঙ্গার করলে মিডল ইস্টে ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হবে, আর আমাদের যে বাংলাদেশের মতো ইকোনমিতে এটা একটা প্রচন্ড ইম্প্যাক্ট পড়বে। কারণ আপনি দেখেন আমরা কিন্তু এলএনজি নির্ভর হয়ে গেছি, আমরা কিন্তু প্রচুর এলএনজি আনি আমরা মূলত কাতার থেকে এবং ওমান থেকে। এগুলি স্ট্রেট অফ হরমুজ, এই যে গালফ অফ ওমান এবং আপনার গালফ অফ পার্সিয়ান গালফ, এই দুটাতে কানেক্টিং যে একটা ন্যারো জায়গা আছে, সেটাকে বলা হয় স্টেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী। এটার ভিতর দিয়ে কিন্তু 80-90% এলএনজি আসে এবং আমাদের অনেক তেলও আসে। সারা বিশ্বের প্রায় 20-30% তেল এই স্টেট অফ হরমুজ দিয়ে যায়, চায়নার অনেক তেল যায়। সুতরাং স্টেট অফ হরমুজ এখন ব্লক আছে, খুব সম্ভব ব্লক করে ফেলছে বা ফেলার পথে ইরান। তাহলে আপনার কিন্তু একটা তেলের ঘাটতি হবে। সিএনজি, এই যে আপনাদের এই করি, এই এলএনজি ইউজ করি, আপনাদের ওই যে সিলিন্ডার এগুলির একটা বিশাল ক্রাইসিস হওয়ার মতো। আমি একটা কথা একটু জানতে চাই, কারণ অনেকে এই বিষয়টা ক্লিয়ার হবেন কিনা আমি জানি না। যে তেলবাহী জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে আসে, বিশেষ করে আমাদের এশিয়া অঞ্চলে যে তেল যারা বড় বড় গ্রাহক আছে তারা তো ওইখান থেকে তেল আনে। এখানে আপনার ইন্ডিয়াও আছে, চীন আছে। এখন হরমুজ প্রণালী দিয়ে না এসে এটাকে অ্যাভয়েড, ঘোরা পথে আসা কি একেবারে অসম্ভব, নাকি সেক্ষেত্রে তেলের দাম বেড়ে যাবে? দাম একেবারে অসম্ভব না। আর ওদের তো পাইপলাইন আছে, সৌদি আরবের ভিতর দিয়েও পাইপলাইন আছে, সেই পাইপলাইন দিয়ে যদি আনতে যায়
তাহলে তাদের টাইমও বেশি লাগবে এবং খরচও বেশি লাগবে, খরচও বেশি পড়বে। তাছাড়া আপনার তো ইরানের তেল তো বন্ধ হয়ে গেল, ইরানের তেল তো আর আপনার পাচ্ছেন না। ইরান তো একটা বিরাট সাপ্লায়ার, যদিও এমবার্গো দেওয়া আছে, তারপরেও তো তারা ওপেন সিতে যায় তাদের জাহাজে করে তারা বিক্রি করে দেয়, ইলিগালি বিক্রি করে, ইলিগাল মানে আমেরিকার দেশের বাইরে যাইয়া তারা বিক্রি করতে পারে এবং এটা হয়। এবং এটা পার্চেজার তো আপনার এরাও ওই ইন্ডিয়াও তো পারচেস করে প্রসেস করে আবার বিক্রি করে দিচ্ছে। অর্থাৎ স্টেট অফ হরমুজ যদি 1 মাস 2 মাস বন্ধ থাকে, তাহলে ধারণা করা হয় যে আপনার তেলের ব্যারেল $110 থেকে $120 হবে। এখন আমাদের বাজেটে তেলের দাম কিন্তু $80 to $85 হিসেবে ধরেই কিন্তু সবকিছু ক্যালকুলেট করা হয়, এই দাম থাকবে। এখন যদি $100 উপরে চলে যায়, দেন ইটস গোয়িং টু ডিপ্লিট আওয়ার রিজার্ভ, আমাদের রিজার্ভ কিন্তু কমে আসবে, আমাদের এখানে একটা ক্রাইসিস হবে, ডলারের ক্রাইসিস হবে। মিডল ইস্ট থেকে আপনার রেমিটেন্স আসাও কমে যাবে, তো কারণ ওইখানে তো কর্মকাণ্ড হ্যাম্পার্ট হচ্ছে, ব্যাপকভাবে হ্যাম্পার্ট হচ্ছে। তারপরে আপনি ধরেন এই যে লেবার যাওয়া, কর্মীরা যে যাবে কিভাবে, টোটাল ফ্লাইট সব তো বন্ধ, মিডল ইস্টের সব ফ্লাইট, প্র্যাকটিক্যালি সব ফ্লাইটই বন্ধ। এইভাবে তো বেশি দিন চলতে পারে না। যদি বেশি দিন চলে, তাহলে যেসব কান্ট্রি এফেক্টেড হবে, তার মধ্যে বাংলাদেশ মনে হয় সবচেয়ে বেশি এফেক্টেড হবে, কারণ আমাদের 70-80 লক্ষ লোক তো ওই কান্ট্রিগুলিতে আপনার আছে, এমপ্লয়েড আছে। তারা যদি না আসতে পারে, তারা যদি এখানে বিপদের মধ্যে থাকে, তাহলে তো আমাদের ইকোনমি, আমাদের ওয়েলবিং। এটা কিন্তু আমরা আগেও দেখেছি একবার। আপনার মনে আছে যে যখন নাকি প্রথম মধ্যপ্রাচ্যের যুদ্ধটা হয়েছিল, ইরাক যখন আক্রমণ করেছিল, ওই সময় কিন্তু আমরাও বেশ অর্থনৈতিকভাবে বড় একটা ধাক্কার মুখে পড়েছিলাম। আর এবার যেটা হলো, যেটা এমন একটা সময় ঘটলো যখন বিএনপি সরকার মাত্রই দায়িত্ব নিয়েছে, এবং দায়িত্ব নেওয়ার পর তারা একটা খুবই ভঙ্গুর অর্থনীতি তারা পেয়েছিল উত্তরাধিকার হিসাবে, এবং সেই অর্থনীতিকে যখন টেনে তোলার সময়, তখন যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে সেটা তো আমাদের জন্য অথবা আমাদের সরকারের জন্য খুবই একটা বিব্রতকর এবং কঠিন সময় মধ্যে আমরা পড়ে যাব। অ্যাকচুয়ালি আপনার যে আমাদের যে নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং আপনার যে নতুন গভর্নর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এই দুইজনের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ এসে দাঁড়াইলো। কিন্তু কঠিন চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা হচ্ছে যে কিভাবে তারা জ্বালানি সংস্থান করবেন অল্প দামে এবং অন টাইম, যাতে কোনো রকমের আপনার কলকারখানা যেন বন্ধ না হয়ে যায়, বিদ্যুতের যেন লোডশেডিং করতে না হয়। অ্যাট দ্য সেম টাইম তাদের তো ডলারও ব্যবস্থা করতে হবে। রেমিটেন্সের একটা উৎস হচ্ছে মিডল ইস্ট, মিডল ইস্টে যদি এরকম অস্থিতিশীল অবস্থা থাকে, তাহলে রেমিটেন্সের অবস্থাও তো আপনার খারাপ হয়ে যেতে পারে। আপনি দেখেন একটা প্যাসেঞ্জার যেতে পারে নাই, তাদেরকে এই হোটেলে রাখতে হচ্ছে, বিমানের সব প্যাসেঞ্জারদেরকে। বিমানেরও তো আপনার একটা লস হবে, যে ফ্লাইট গুলি তো আপনার যেতে পারবে না, শুধু ইস্ট সাইডে যেতে পারবে, কিন্তু এদিকে তো যেতে পারতেছে না, তুরস্কে যেতে পারতেছে না, মিডল ইস্টের কোনো কান্ট্রিতে যেতে পারতেছে না আপাতত। এটা একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এই সমস্যার যুদ্ধটা নিয়ে আরেকটু কথা বলি এই কারণে যে আমি বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং বিদেশি বিভিন্ন মিডিয়াতে একটু চোখ বোলাচ্ছিলাম। একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে এই যুদ্ধে যতটুকু জেনেছে এই পর্যন্ত, যুক্তরাষ্ট্র বর্তমানে খুব একটা সুবিধা করতে পারতেছে না এই কারণে যে কিছুদিন আগেও কিন্তু ইরানের বড় একটা আন্দোলন হয়েছিল, একটা বিপুল সংখ্যক একটা ইয়াং জেনারেশন বেশ বিদ্রোহের মতো করেছিল। কিন্তু এই যুক্তরাষ্ট্রের আক্রমণের কারণে যুক্তরাষ্ট্র যেটা ভেবেছিল তাতে হয়তো ইরানের সরকারের পতন ঘটবে, ইরান মানে নড়বড়ে হয়ে যাবে। বাস্তবে কিন্তু হচ্ছে না। আমরা জানতে পেরেছি যে ইরানের শীর্ষ নেতার মৃত্যু হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রীর মৃত্যু হয়েছে, কিন্তু ইরানের কিন্তু শাসন প্রশাসন এবং নিয়ন্ত্রণ সেটা কিন্তু আগের মতোই শক্ত আছে, এবং এর মধ্যে থেকেই তারা কিন্তু এখন আক্রমণ করে যাচ্ছে। এই বিষয়গুলো কি আপনি মানে এই বিষয়গুলো সম্পর্কে দেখেন যে ইরানের যে শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনেইর বয়স ছিল 86 বছর, এবং উনি অ্যাকচুয়ালি রাহবার হচ্ছে আপনার প্রেসিডেন্টের উপরের পোস্ট, উনি সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন, ওনার বয়স ছিল 86। অর্থাৎ ইরান কিন্তু প্রস্তুত ছিল যে কোনো সময় রিপ্লেসমেন্ট দরকার হতে পারে, সুতরাং তারা কুইকলি রিপ্লেস করে দিছে। তাদের যে কমিটি অফ এক্সপার্ট, তারা আপনার এদের যে রিপ্লেসমেন্ট, সেই রিপ্লেসমেন্ট তারা করতে পারছে। আর একটা বিষয় হচ্ছে কি, যে ইরান একটা নেশন স্টেট, তাদের উপরে যখন আক্রমণ আসে তারা কিন্তু তখন ইউনাইটেড হয়। আর এই যে 42 ইয়ার্স ইসলামিক রিপাবলিক থাকার ফলে তাদের অনেক রকমের সংগঠন গড়ে উঠছে, তাদের বশিস, তারপরে তাদের ধর্মীয় মোল্লাতন্ত্র, এই ইত্যাদি ইত্যাদি মজলিস টজলিস মিলে এমন একটা সিস্টেম গড়ে উঠছে, সিস্টেম কয়েকটা মিসাইল মারলে ধ্বংস হয়ে যাবে না। অর্থাৎ এই অন্যান্য দেশে যেমন আমেরিকা চাচ্ছে রেজিম চেঞ্জ, এই রেজিম চেঞ্জ করা এখানে সম্ভব না। যদিও একটা উল্লেখযোগ্য সংখ্যক ইরানিয়ান, তারা ইসলামিক এই রাজত্ব তারা চায় না, এই শাসন তারা চায় না, তারা মডার্ন শাসন চায়, এবং তারা কিন্তু ওপেনলি নাচ গানও করছে, ইরানের ভিতরেই তারা নাচ গান করছে এই আয়াতুল্লাহ খামেনেইর মৃত্যুতে। কিন্তু আমার ধারণা যে এই রেজিম চেঞ্জ করা এদের পক্ষে
সম্ভব হবে না, কারণ ব্যাপক সংখ্যক লোক আপনার এই খোমেনি পন্থী মানে ইসলামিক শাসন ব্যবস্থার পন্থী হয়ে গেছে এখানে। সুতরাং ইটস কোয়াইট আনলাইকলি যে শাহর ছেলে, রেজা শাহ পাহলভির ছেলে আবার এসে এখানে রাজত্ব করতে পারবে। ইট ইস ভেরি আনলাইকলি। আর এটাও একটা অবাক কাণ্ড যে আমেরিকা এবং ইসরায়েল একেবারে প্রিসাইসলি পিন পয়েন্ট করে তাদের যে টপ লিডারশিপ, টপ লেয়ারের লিডার মানে একদম সুপ্রিম লিডারকে তারা কিল করতে পারছে। এটা একটা মানে অবাক করা কাণ্ড। আমেরিকার এই সিস্টেমটা তারা চালু করছে, মাদুরকে ধরে নিয়ে আসলো, এখন খমেনিকে তারা মারলো। সুতরাং পৃথিবীতে কেউই আর ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে নিরাপদ বোধ করবেন বলে আমার কাছে মনে হয় না, স্পেশালি যারা হেড অফ দি স্টেট বা হেড অফ দি গভর্নমেন্ট। এখন আরেকটা বিষয়, এটা এটা আমি এই আলোচনাটা শেষ করবো এখানে, যে এটা একটু মানে অনেকেই জানতে চাচ্ছে, যেমন আগে যেমন ছিল, যেমন পৃথিবীতে এক ধরনের অ্যাটাক করলে পরে যখন সোভিয়েত ইউনিয়ন ঐক্যবদ্ধ ছিল তখন যে আরেকটা পক্ষ কিন্তু তার সঙ্গে একত্র হয়ে যেত, মানে পুরো পৃথিবীটাই দুটো মেরুতে বিভক্ত ছিল। কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে সেই মেরুকরণটা সেভাবে স্পষ্ট নয়। কিন্তু তারপরেও ইরানের এই শাসন থাকলে পরে অনেকেই তো এই সুবিধাভোগী আছে। আবার বিপরীত দিকে যুক্তরাষ্ট্রের যে এই মুরলীপনা, তাতেও তো অনেকে আনহ্যাপি আছে। এবং সেইভাবে যদি বিচার করি, যেমন রাশিয়া, চীন, এরা কি এখন ইরানকে আক্রমণের যে ঘটনা তাকে কেন্দ্র করে মানে একীভূত হয়ে কি তারা চাপ দেবে বলে আপনি মনে করেন কিনা? আমি সেটা মনে করি না, কারণ কি এটা 3 দিনে পড়ে গেছে। রাশিয়ার যে রিয়াকশন, রাশিয়া কিছু তাদের মিসাইল পাঠাইছে বলে জানা যায়। চায়নার তেমন কোনো রিয়াকশন নাই, চায়না তেমন ধরনের কোনো রিয়াকশন দেখায়নি। এইটা যে চেষ্টা ছিল যে এখন তো মনো ইউনিপোলার পৃথিবী, অর্থাৎ একমাত্র শক্তিধর রাষ্ট্র হচ্ছে আমেরিকা, সেটাকে মাল্টিপোলার করার চেষ্টা চলছে। যে চায়নাও একটা শক্তির কেন্দ্র হয়ে উঠতেছে, রাশিয়া তো আছেই, কিন্তু সেই উদ্যোগটা ইরানের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম সেইভাবে এসে তারা দাঁড়ায় নাই। সিরিয়ার যখন পতন হয় তখন কিন্তু রাশিয়া সেখানে তার নৌবাহিনী পাঠিয়েছিল এবং তার এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়েছিল, সৈন্য পাঠিয়েছিল, অনেক কিছু করছে। তারপরে তার পতন ঠেকাতে পারে নাই, বাশার আল বশিরের ঠেকানো যায় নাই। এখন এইখানে তো সেটা করলো না। আপনার এখানে তো রাশিয়ার নৌবাহিনীর কোনো অস্তিত্ব নাই, মিডল ইস্টে তারা কিন্তু পাঠায়নি। আর মিডল ইস্টে যেভাবে আমেরিকার সৈন্য সমাহার করছে, 2টা এয়ারক্রাফট ক্যারিয়ার একই জায়গায় আছে, কিন্তু 50,000 সৈন্য, আপনার বিভিন্ন ধরনের মেরিন বলেন, এই এয়ারফোর্স, বিভিন্ন টাইপের সৈন্য এই এয়ারক্রাফট ক্যারিয়ার গুলিতে, ডিস্ট্রয়ার, তারপরে এই একটা আর্মারা আর কি তৈরি করছে। এখানে 50,000 সৈন্য তারা একটা আক্রমণ চালায় যাচ্ছে বিভিন্ন জায়গায় এই ইরানের। এমনকি শেষ পর্যন্ত তারা হয়তো হুতি ঠুতি এদেরও আক্রমণ করবে, অর্থাৎ অল আউট একটা ওয়ারের দিকে চলে যাচ্ছে। এক্সেপ্ট যে এটা নিউক্লিয়ার অ্যাটাকের দিকে যাবে বলে মনে হয় না, নিউক্লিয়ার ওয়ার হওয়ার সম্ভাবনা নাই এই বিশ্বের এখানে। এটা কারণ আপনি এই যুদ্ধের শেষ পরিণতি কি দেখছেন? এই যুদ্ধের শেষ পরিণতি কি, এই ধরনের যুদ্ধ তো মাসের পর মাস চলে না, কারণ এদের যে যুদ্ধটা হচ্ছে মিসাইল যুদ্ধ। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, এই না যে সৈন্যরা ট্যাঙ্ক নিয়ে যাচ্ছে ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস অবরোধ করে রাখবে সিটি, তা না। কিন্তু এখানে সেকেন্ডের মধ্যে মিসাইল মারে, মিসাইল সাকসেসফুল হলে ঠিক মতো হিট করতে পারলে করলো, না করলে আকাশে আবার ইসরায়েল উড়াই দিচ্ছে, একেবারে কুইকলি ঘটনা ঘটতেছে। মিসাইল তো আনলিমিটেড না। তারপরে মিসাইল যে ডিপোগুলি, সেই ডিপোগুলিও কিন্তু আমেরিকান এয়ারফোর্স উড়াই দিতেছে, অনেক জায়গায় মিসাইল উড়াই দিতেছে, ড্রোনের ফ্যাক্টরি উড়াই দিতেছে। যার ফলে ইরানের যে সাপ্লাই ডিপ্লিটেড হয়ে যাবে এক সময়। যদিও তাদের কিছু ব্যালিস্টিক মিসাইল আছে, ফাত্তা, তারপরে শাহাদ, আর বেশ কয়েকটা, সেগুলি হাইপারসনিক এবং জিগজ্যাগ করে চলে। ওইটাকে ওরা ওদের যে আয়রন ডোম শিল্ড, ওইটা দিয়ে দমন করতে পারে না, আটকাইতে পারে না। সেইগুলি কিন্তু ডিভাস্টেটিং। অলরেডি তারা 2টা মারছে, আরো হয়তো মারবে ইসরায়েলের দিকে। ফাত্তা মানে হাইপারসনিক শব্দের থেকে কয়েক গুণ বেশি দ্রুত যায় এবং হাইপারবলিক না, অর্থাৎ যে একটা আর্ক তৈরি করে না, তারা জিগজ্যাগ যায়। তবে এইসব টেকনোলজিতে ইরান যে একেবারে পিছিয়ে আছে তা কিন্তু না। ইরানের কিন্তু ড্রোনও আছে, ইরান কিন্তু ড্রোন দিয়েও মারতেছে। সব মিলে একেবারে ইরানকে ফেলে দিতে পারবে না, ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। তার থেকেও বেশি ক্ষয়ক্ষতি হবে, ইকোনমিক সাফার করবে এই আমাদের মতো কান্ট্রি। ইরান হয়তো তাদের তেল দিয়ে এটাকে আবার রিবিল্ড করে ফেলবে, এটা তাদের জন্য বিশাল কোনো ব্যাপার না। আপনার কাতার বলেন, সবাই কিন্তু রিবিল্ড করতে পারবে তাদের ইকোনমি। কিন্তু বাংলাদেশের এই ভঙ্গুর ইকোনমিতে এখানে যদি আপনার যদি $120 হয়ে যায় তেল, এলএনজি সাপ্লাই যদি লিমিটেড হয়ে যায়, একেবারে লিমিটেড হয়ে যায়, কারণ বাংলাদেশের 75% 80% আসে, এলএনজি আসে এই ইসের থেকে, আপনার কাতার এবং ওমান থেকে। এই দুটোই ওমানেরটা হরমুজ প্রণালীর কাছাকাছি, কিন্তু কাতার এটা তো হরমুজ প্রণালী হয়ে আসতে হয়। এখন হরমুজ প্রণালী তো বন্ধ করে দিচ্ছে, তাহলে আসবে কিভাবে? আর আপনি হঠাৎ করে কোথা থেকে পাবেন? বাংলাদেশে প্রতি সপ্তাহে 2টা করে আসে, এই এলএনজি ট্যাঙ্কার আসে।
প্রায় 100-150 এলএনজি বাহী মানে বড় বড় যে ট্যাঙ্ক, সেটা আসা গ্যাসিফিকেশন যে স্টেশনে সেখান থেকে গ্যাস হিসেবে তারা রিলিজ করে দেয়। তো এখন তো ইমিডিয়েটলি শর্ট হয়ে যাবে। আপনি সপ্তাহে 2টি আসে রাফলি, যদি 2 সপ্তাহ না আসতে পারে তাহলে তো আপনার একটা বড় ধরনের আপনি কি আপনি কি এটাকে কেন্দ্র করে অনেকে বলছে যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার হতে পারে, আপনি কি সেরকম কোনো না, আশঙ্কা দেখেন? আমি সে তেমন কোনো আশঙ্কা দেখি না। থার্ড ওয়ার্ল্ড ওয়ার হতে হলে চায়না এবং রাশিয়ার ইনভলভমেন্ট হতে হবে। আপনার রাশিয়া চায়না তো এই বিষয়ে তো তাদের কোনো ইনভলভমেন্ট নাই। সুতরাং থার্ড ওয়ার্ল্ড ওয়ার হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। এমনকি ইউক্রেন নিয়েও থার্ড ওয়ার্ল্ড ওয়ার হবে না। থার্ড ওয়ার্ল্ড ওয়ার না হওয়ার অনেক সম্ভাবনা আছে। অনেকেই বলে ডুমসডে সেয়ার, যারা তারা ভাবে যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার হবে। এটার কারণ কি, এখন কমিউনিকেশন, এখন মানুষের ইন্টারেস্ট তো শুধুমাত্র ভূমি না, মানুষের ইন্টারেস্টে আপনার টেকনোলজি, মানুষের ইন্টারেস্ট সফটওয়্যার, মানুষের ইন্টারেস্ট হচ্ছে আপনার অ্যাক্সেস, স্যাটেলাইটের যে গতিপথ, ওইটার উপরে অ্যাক্সেস আছে কিনা, স্পেস। এই মানুষের যে চাহিদা, মানুষের যে ইন্টারেস্ট, সেটা মাল্টিপ্লাই ডাইভার্সিফাইড হয়ে গেছে। এটা আমরা তো যেটা মনে করি যে এই বুঝি আমাদের ত্রিপুরা দখল করতে হবে বা তারা আমাদের দিনাজপুর দখল করে নেবে, এই জিনিসটাই কিন্তু এই বিষয় না। এখন দেখেন না যে কারখানা নাই কিন্তু বিরাট কোম্পানির মালিক, ব্র্যান্ড কারখানা, আইফোনের নিজস্ব কোনো নাই, কারখানা নাই। ফক্সকম অন্য অন্য লোকের কারখানা দিয়ে তারা বানায় আনে, অথচ আইফোনের আপনার অ্যাপলের যে রিজার্ভ, সেই আমেরিকান রিজার্ভ হচ্ছে খুব বেশি, প্রায় $1 ট্রিলিয়ন কাছাকাছি হয়ে গেছে। এটা হলো বাস্তবতা। পৃথিবী চেঞ্জ হয়ে গেছে, আমরা হয়তো চেঞ্জ হয়ে নাই। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব মঞ্জুর আহমেদ Thank you. চৌধুরী। প্রিয় দর্শক, আপনারা শুনলেন জনাব মঞ্জুর আহমেদ চৌধুরীর বিশ্লেষণ। তবে ওনার আলোচনা থেকে অনেক কিছু বুঝলাম। তবে একটা জিনিস যেটা শুনে আমি একটু স্বস্তি পেলাম, সেটা হলো উনি এখনো মনে করেন এই যুদ্ধ খুব বেশি প্রলম্বিত হবে না এবং এখান থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার কোনো আশঙ্কা উনি দেখছেন না। আমরাও সেরকম প্রত্যাশা করি। দেখা যাক সামনের দিনগুলি কি হয়। সবাই ভালো থাকবেন। এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।